আগে ভারতকে খুশি রাখতে চামড়ার দাম কম রাখা হতো। এটা একটা বহুল প্রচলিত কথা। চামড়ার দাম নিয়ে আজকে কথা বলবো। আমার প্রশ্ন হলো, এই বছর কাকে খুশি রাখতে চামড়ার দাম কম হলো এবং 4টা চামড়ার দাম 40 টাকা? এই নিউজগুলো, এই ভিডিওগুলো গণমাধ্যমে এসেছে, খবরে এসেছে, আমরা একটু সেগুলো দেখব। ব্যাকগ্রাউন্ডে আমার বাচ্চা কথা বলছে, সেই কথাগুলোও একটু শোনেন, আমার কথাও একটু শোনেন। আমরা প্রথম যে ভিডিওটি দেখব, কয়েকটি ভিডিও চামড়া নিয়ে আজকে কথা বলবো, অনেকগুলো সম্পূর্ণ কথা আছে, সেগুলো আমরা শুনবো। 4টা চামড়া 50 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছি, 40 টাকা আমি বিক্রি করি। সরকার তো টিভি বলে, টিভি কি মাল দেয়? টিভি তো আর মাল দেয় না, মাল দেয় ট্যানারি আলাদা। 1300 টাকা করে রেট দিচ্ছে, লবণ খরচ আমাকে 300 টাকা করে, 1600 টাকা খরচ করবি, তাহলে এই মালটা ঢাকা সেটা সরকারের একাদশ সামঞ্জস্য না হলে তো সেটা হয় না। সরকার বলে যে 1300 টাকা করে মাল দিবে বা 1100 টাকা করে মাল দিবে, ট্যানারি আলোতেই হয় মাল নেয় না, ট্যানারি আলো 300-400 টাকা কমে দেয় মাল। আর ওদের বেচা কেনাই কম, বেচা কেনা খারাপ। অ্যাডভান্স পাইনি, বরঞ্চ গত বছরে কেউ কেউ টাকা এখনো পাইনি, গত বছরের টাকা পেমেন্ট দিতে পারিনি। এই অবস্থা, মাল দেরি করে মাল বেচা কেনা হয় না, শিপমেন্ট যায় না, টাকা পয়সা আসে না, এই জন্য অনেক পেমেন্ট দিতে পারে না, এই জন্য সমস্যা। 1300 টাকা করে রেট দিচ্ছে, লবণ খরচ আমাকে 300 টাকা করে, 1600 টাকা খরচ করবি, তাহলে এই মালটা ঢাকার টাকা দিবে। প্রধান উপদেষ্টার কাছে বেচবো না বাণিজ্য উপদেষ্টার কাছে বেচবো, অর্ডার চামড়া কিনে না। এখন আমাকে চামড়া লবণ কমন দিয়ে খুব কঠিন অবস্থায় আছে। এখন আল্লাহ কি করে, কিভাবে বিক্রি করবো? লসটাই সম্ভাবনা বেশি, প্রতি বছরে এটা হচ্ছে। মানে মোটামুটি যারা ভালো গ্রেডের মাল, যেটা আকিজ চাই, সেটা মোটামুটি দাম মোটামুটি ভালোই আছে। লবণ টবণ দাম। আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। এটা বর্তমান সরকারের সমালোচনা না শুধু, আমি চামড়ার দাম কেন কম বা কিভাবে কম সেই বিষয় নিয়ে সামগ্রিক একটা আলোচনা করব। জাস্ট আজকে এই ভিডিওগুলো আসছে তাই দেখাচ্ছি। এটা দেখাচ্ছি এই জন্য, বাণিজ্য উপদেষ্টা বলছিল গত বছরের চেয়ে এইবার চামড়ার দাম বেশি হবে। তার কথার প্রেক্ষিতে সবাই আশা ধরেছিল, আমাদের বগুড়ার কিছু ব্যবসায়ী চামড়া কিনে রাখছিল, সেই চামড়াতে লবণ দিছে 300, 400, 500 টাকা করে, 800 টাকা করে লবণ দিতেই ব্যয় হয়েছে, কিন্তু সেগুলো ঢাকাতে আর কিনতেছে না। তো তাদের দেওয়া লিঙ্কগুলো আমি আসলে দেখা হতাশ হচ্ছি, যে বাণিজ্য উপদেষ্টা বলছে যে গত বছরের তুলনায় এবার পশুর চামড়ার দাম বেশি হবে। আরেকটা কথা বলছে যে পাকিস্তান থেকে চামড়া কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তো পাকিস্তান থেকে চামড়া কিনবে কেন, এইটা আমি আসলে বুঝতেছি না। যমুনা টিভিতে নিউজটা হয়েছিল, আমি একটু বাস্তবতাটা একটু দেখাই। এটা হলো রাস্তায় চামড়া ফেলে রেখে গেছে, একবারে দামি দামি মোটা মোটা চামড়া ফালায় রেখে গেছে। সেই চামড়াগুলো সিটি কর্পোরেশন ক্রেন দিয়ে এইভাবে ঠেলে সরায় রাখতেছে। ঠিক আছে, এইটা হলো একটা বিষয়। আর একটা ভিডিও আমরা দেখব, এই ভিডিওটাই শেষ ভিডিও। এই যে দেখেন, কোরবানির চামড়ার দাম না পাওয়ায় নদীতে ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা। রবিবার সকালে কুমিল্লার 14 গ্রাম উপজেলার রাজার বাজার ব্রিজের ওপর থেকে কাকড়ি নদীতে বিপুল পরিমাণ চামড়া ফেলে দেন তারা। মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এর ভিডিও। এ সময় ব্যবসায়ীরা বলেন, সরকার একটি চামড়ার দাম 1150 টাকা বললেও এখন 50 টাকায়ও নেয় না কেউ। 50 টাকায়ও নেয় না কেউ। 4টা চামড়ার দাম 40 টাকা, রিক্সা ভাড়া লাগছে 50 টাকা। এই হিসাবটা আসলে কে দিবে? এখানে প্রচুর পরিমাণে মানুষ আমাকে গালি দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আপনারা আমাকে গালি দেন, আবার যেটাই করেন, শুধু এখন না, বেশ অনেক দিন যাবৎ চামড়া নিয়ে এই কারসাজি হচ্ছে। মূলত চামড়া হলো মুসলিম অর্থনীতির একটা অংশ। মুসলিম অর্থনীতি কি এবার আমি বলি। মুসলিম অর্থনীতি হলো আমাদের এতিমদের কোরআন শিক্ষার একটা অর্থনীতি। মুসলিম অর্থনীতি আরো কি, চামড়া বিক্রির টাকা দিয়ে গরিবদেরকে দেওয়া হয়।
এইটা হলো মুসলিম অর্থনীতির এই অংশ। কোরআনের হাফেজদের জন্য মাদ্রাসায়, আমাদের এলাকায় আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি সেই মাদ্রাসা চলতোই, মানে বছরের 3 মাসের খরচই চলতে হলো এই চামড়া দান করতো মানুষ, সেটা বেচে। সেই অর্থনীতি পুরাপুরি ধস মানে ধস, এবং সেই অর্থনীতি আজকে গত অনেক বছর যাবত ধস নেমে আছে। কিন্তু এই বছর যে ধসটা নামলো, এই রকম ধস বিগত কোনো সময়ই হয়নি। অথচ এই বছর চামড়া নাকি পাকিস্তান থেকে কেনা হবে, বাংলাদেশের প্রয়োজন, এই কথাগুলো বলা হচ্ছে। আজকে আমি দেখাবো, আমি গতদিন জুতা কিনেছি, এক জোড়া জুতা কিনেছি 2500 টাকা দিয়ে। এটা হলো আমাদের বগুড়ার লোকাল একটা ব্র্যান্ডের জুতা, 2500 টাকা। এটা যদি এই মানের জুতা যদি আমি অ্যাপেক্স বা বাটার কিনতাম, আমাকে মিনিমাম 5000 টাকা দিতে হতো। আমার কথা, একটা গরুর চামড়া দিয়ে কত জোড়া জুতা হতে পারে? কমপক্ষে 10 জোড়া জুতা হবে একটা গরুর চামড়া দিয়ে। যদি 10 জোড়া জুতা হয়, তাহলে 10 জোড়া জুতা, আমি লোকাল ব্র্যান্ডের বললাম 2500 টাকা করে লাগছে, তাহলে 10 জোড়ার দাম কত বলেন? কত টাকা হচ্ছে? অনেক টাকা, 25,000 টাকা। অথচ একটা চামড়া সেটা 50 টাকা 100 টাকায় অথবা দাম না পেয়ে ফেলে দিতে হচ্ছে। একটা চামড়া প্রক্রিয়াকরণ করতে গরুর চামড়া 8 কেজি লবণ প্রয়োজন হয়, ছাগলের চামড়া ছোট হলে 3 কেজি, বড় হলে 4 কেজি প্রয়োজন হয়। এবার আপনারা বলেন 8 কেজি লবণের দাম কত? সেই চামড়া সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, পরিষ্কার করা, সামগ্রিক লেবারের খরচ কত? সেই হলো অবস্থা। আজকে আপনাদেরকে একটা পয়েন্ট ধরাই দেই, এই বছরও কাঁচা চামড়া রপ্তানি বৈধ করা হয়েছে ভারতে। আমার কথা, কাঁচা চামড়া রপ্তানি ভারতে বৈধ করলেন। ভারতে যদি রপ্তানি বৈধ করেন, তাহলে চামড়ার দর ধরতে হবে মিনিমাম 1500 টাকা, 2000 টাকা, মিনিমাম 1500। যেহেতু আপনি রপ্তানি করতেছেন, দেখেন আপনি দুই দিকে ক্রাইম করছেন। একদিকে ভারতে রপ্তানি চালু করছেন, কিন্তু বাংলাদেশের ভিতরে চামড়ার দামটা সঠিক জায়গায় নিতে পারেন নাই। যদি আমি বলি যে আপনারা এই জায়গায় ব্যর্থ হয়েছেন, এটা আমার কত বড় অন্যায় কথা হবে বলেন? তো বড় বড় কথা, গাল গল্প, এগুলো অনেক বলেছেন চামড়ার বিষয়ে। আপনারা এই সময়ে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছেন। মুসলিম অর্থনীতি, কোরআন শিক্ষা, এতিমদের অর্থনীতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন, এবং এইটা মাদ্রাসায় আর একটা পয়সাও বেনিফিট দিচ্ছে না, এখন এতিমখানায় বেনিফিট দিচ্ছে না। বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের রাজনৈতিকবিদ, তাদের সবাই মিলে চিন্তা ভাবনা করে এই ব্যবস্থাপনায় আসা দরকার যে আমরা এই যে চামড়া, সারা বিশ্বের একটা শক্তিশালী চামড়া শিল্প, সেই শিল্পটা আমরা কিভাবে রক্ষা করব, কিভাবে উদ্ধার করব, সেই গবেষণা হওয়া দরকার। আজকে আমাদের এখানে বড় বড় জুতার কোম্পানি হচ্ছে, তাদেরকে জবাবদিহি করতে হবে। আকিস কোম্পানি চামড়া নিয়ে বড় কারবারি করে, আকিস কোম্পানি, তারপরে অ্যাপেক্স, তারা জুতা বানায় এবং তারাও মনে হয় সম্ভবত কাঁচা চামড়াও কেনে। তো আমার কথা হলো, এই বড় বড় কোম্পানিগুলো জুতার দাম নির্ধারণ করার ক্ষেত্রে অনেক উচ্চ মূল্য নির্ধারণ করছে, কিন্তু প্রান্তিক পর্যায়ে দাম দেওয়ার ক্ষেত্রে এত কম দাম দিচ্ছে কেন? সরকারের চেয়েও এই কোম্পানিগুলো শক্তিশালী হয়ে গেল, এটাই হলো জিজ্ঞাসা। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার বেশ কিছু কথা শুনলাম, বিশেষ করে কোরবানির চামড়া নিয়ে। তো উনি অনেক সহজভাবে বলেছেন এবং অনেক সুন্দরভাবে বলেছেন, যেটি ইন্টার গভর্নমেন্টকে অত রাফভাবে কিছু বলে নাই। তবে উনি নর্মালি ওনার এইভাবে কথা উনি বলেন না, আরও কঠিনভাবে বলেন উনি। সেই জায়গায় উনি ইন্টার গভর্নমেন্টকে হেয় করতে চান নাই, বিষয়টি এরকমই আমার কাছে মনে হয়। আর হচ্ছে আমরা যদি বলি, ইন্টার গভর্নমেন্ট যারা বাণিজ্য মন্ত্রী আছেন এবং বিভিন্ন দায়িত্বে আছেন, এবং তারা এই চামড়া সংরক্ষণ এবং চামড়ার বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন, ওনারা মূলত ব্যর্থ। এবং সেটি কিন্তু আমরা যদি একভাবে চিন্তা করি, তাহলে ইন্টার গভর্নমেন্টে যারা আছে তাদেরই কিন্তু এই দায়িত্বের বিষয়টা কিন্তু যায়, তো তারাই কিন্তু ব্যর্থ হয়েছে। এবং এই বিষয়টি যেহেতু দীর্ঘদিন ধরে কিন্তু এই সমস্যাটা বা প্রবলেমগুলো কোরবানির সময় হয়ে আসে, তো সেই জায়গায় কিন্তু আগে থেকে একটা পদক্ষেপ নেওয়ার ইস্যু ছিল, যেটি আমরা বারবার ইন্টার গভর্নমেন্টের কাছে মানুষ মন থেকে যে বিষয়গুলো চায়, যে বিষয়গুলো করার জন্য উৎসাহ দেয়, সেই বিষয়গুলো কিন্তু ইন্টার গভর্নমেন্ট বারবারই ব্যর্থ হয়েছে। এটা আমরা যদি মনে করি এটি তারা হয় জনগণকে তারা মূল্যায়ন করে না এবং জনগণের চিন্তা ভাবনা তারা মূল্যায়ন করে না, আরও হতে পারে ওনারা এক শ্রেণীকে বেনিফিটেড করার জন্য ওনারা সেম কাজটি করেন এবং
সেই ক্ষেত্রে প্রতিটা সেক্টরেই কিন্তু তারা এই বিষয়গুলো ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, যেটি হচ্ছে ভবিষ্যতে তাদের ক্ষেত্রে চিন্তা ভাবনা করার ক্ষেত্রে কিন্তু জনগণ একটি নেগেটিভ ইম্প্যাক্ট তাদের ক্ষেত্রে অবশ্যই ফেলবে, এবং তাদের সমর্থনের ক্ষেত্রেও কিন্তু একটা বড় বাধা হিসেবে কাজ করবে। আমরা এই যে ইন্টার গভর্নমেন্ট এবং জুলাই আগস্টের পরবর্তী সময়গুলোতে আমরা যে শক্তিশালী একটি ইন্টার গভর্নমেন্ট দেখতে চেয়েছিলাম এবং দেখার আশা করেছি, সেই জায়গায় কিন্তু প্রতিটা সেক্টরে তারা ব্যর্থ হচ্ছেন, এবং ওনারা কিন্তু সে কাজগুলো যেগুলো সহজে নজরে পড়ে এবং মানুষের কষ্টের একটি কারণ হয়ে দাঁড়ায়, এবং যেটি অর্থনীতিতে বলেন এবং বিভিন্ন সেক্টরে যেটা ছোটো ছোটো মানুষ বা মানুষের ছোট চিন্তাগুলোর ক্ষেত্রে যেটি পজিটিভ চিন্তা তৈরি করার জন্য ইন্টার গভর্নমেন্ট কাজ করতে পারে, সেই জায়গায় কিন্তু ওনারা ব্যর্থ হচ্ছেন। আসলে ওনাদের কাজটাই বা কী করতেছেন ওনারাই ভালো বোঝেন, এবং জনগণের এই যে চোখে এই ব্যর্থতার দায়ভার কিন্তু ইন্টার গভর্নমেন্টের কাছে যাবে। আর সাধারণ মানুষের কথা হয়তো কেয়ার করে না, তারা তো সেই জায়গায় আমরা বারবার দেখবো তারা নানাভাবে মুখে ফুলঝুরি ঝরালেও কিন্তু তারা কাজের ক্ষেত্রে বারবারই ব্যর্থতার পরিচয় দিচ্ছে, যেটি জনগণের কাছে কিন্তু ইন্টার গভর্নমেন্ট একসময় হয়তো বিস্ফোরক হিসাবে হয়তো তৈরি হবে তারা।